এই যে নাও। আপনার এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। আমি শুধু কেসটা ফাইল করতে বারণ করেছিলাম। এটা আপনি আপনার কাছে রাখলেও পারতেন, কোনো অসুবিধা হতো না। আরে না না, এই সমস্ত কাগজপত্র কারোর কাছে রাখা ঠিক না, বিশেষ করে কোনো উকিলের কাছে তো নয়। কেন? উকিলদের কখনো বিশ্বাস করতে নেই। এরা পয়সার জন্য যে কোনো সময় বিপক্ষ পার্টির সঙ্গে হাত মিলিয়ে ফেলতে পারে। নিজেই নিজের প্রফেশনের নিন্দে করছেন। আরে না না, আমি প্রফেশনের নিন্দা করছি না, আমি নিন্দা করছি মানুষের, যারা ওই সীমাহীন অর্থের লোভে নিজের ন্যায় নীতিকে সব শিখেই তুলে রাখতে পারে। যেমন ধরো ওই ডাক্তার, যার অবহেলার শিকারী অলোকবাবুকে এত অকালে চলে যেতে হলো। না নবীনদা, আমার মনে হয় ওর মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। হয়তো ওষুধে ভেজাল ছিল, কিংবা হতে পারে ওর ব্লাড রিপোর্টটাই ভুল ছিল। আসলে ওই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে কেন জানি না আমার ধারণা হয়েছে উনি ঠিক দায়ী নন। আচ্ছা, তাই যদি হবে তাহলে মামলাটা তুলে না নিয়ে কাগজপত্রগুলো ফেরত নিলে কেন? আসলে উনি কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন। ওনার সঙ্গে কথা বলে আমার মনে হলো উনিও ঠিক চান না যে আমরা কেসটা উইথড্র করে নিই। কিন্তু টাকা পয়সা দিয়ে মিটিয়ে নেবার চেষ্টা করলেন কেন? আসলে টাকাটা ঠিক উনি দেননি, ওনার স্ত্রী ভয় পেয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন। ভেরি ইন্টারেস্টিং। এরকম ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। যেন কয়েকদিন আগে কাগজে একটা লেখা পড়ছিলাম, একজন সাংবাদিক লিখছেন যে এই যে চারপাশে মৃত্যু নিয়ে যা খবর বেরোয় না, এর সবটাই নাকি অসত্য। মৃত্যুর পিছনে নাকি অন্য কারণ আছে, তদন্ত করলে সেটা প্রকাশ পেতে পারে। আসলে ওই মদন ঘোষ লোকটার মুখোশটা আমি খুলে দিতে চাই। লোকটা আমাদের হয়ে রফা করতে গিয়ে নিজে 1 লাখ টাকা গায়েব করে দিল। এই মদন ঘোষের মতন লোকেদের পিছনে লাগতে যাওয়ার আগে একবার ভালো করে ভেবে নিও, কারণ এরা তো সব একটা পলিটিক্যাল মাফিয়া, করতে পারে না হেন কোনো কাজ নেই। তাই বলে উপকার করবার ভান করে এতগুলো টাকা মেরে দেবে আর আমরা কিছু বলবো না? দরকার পড়লে ওই সাংবাদিক ভদ্রলোকের কাছে আমি মুখ খুলবো। শোনো, মদন ঘোষের পার্টির বেশ কিছু বড় বড় নেতা আমার ক্লায়েন্ট। আমি ওদের সঙ্গে আলোচনা করে দেখি একটা কোনো সলিউশনে আসতে পারি কিনা। তবে হ্যাঁ, টাকাটা কিন্তু তুমি কখনো ফেরত পাবে না, ও আশা ছেড়ে দাও, কারণ এরা কিন্তু এই টাকার ব্যাপারে ভয়ানক। বেশ, আমিও কেস তুলবো না, দেখি কি করে। ভদ্রলোক যদি তোমার সঙ্গে কথা বলতে চান, তুমি একটা কথা বলবে, তুমি বলবে যে আমি তোমার লয়ার, যা কিছু বলার সব যেন আমার সঙ্গে বলেন, তারপর দেখছি আমি কি করা যায়। তুমি তো আবার চা না খাইয়ে ছাড়বে না, তাহলে ঝট করে 1 কাপ খাইয়ে দাও। আর আমি বাড়িতে না ফেরা পর্যন্ত একজন আবার অপেক্ষা করতে করতে একেবারে ক্ষুব্ধ হয়ে উঠছে। সরি, আমার আগেই করা উচিত ছিল। আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর বৌদির কথা বলছেন তো, একদিন বৌদিকে নিয়ে আসুন না, বেশ আলাপ করা যাবে। বৌদি কোথায় পাবো? কেন, এই যে বললেন বাড়িতে অপেক্ষা করছে। আরে না না, বৌদি না, আসলে আমার একটা কুকুর আছে, ডোবারম্যান, নাম হচ্ছে ববি। ওয়ান মাস্টার ডগ তো, তাই বাড়িতে না ফেরা পর্যন্ত ভয়ানক রেগে থাকে। তাই বাড়িতে ফিরে ওকে নিয়ে 1 ঘন্টা বাগানে ঘুরে বেড়াতে হয়। আপনি বিয়ে করেননি? সময় পেলাম কোথায়? আসলে উকিলের জীবনটা কেমন জানো তো, দিনরাত ওই ব্রিফ ঘাটাঘাটি করেই সময় কেটে যায়। এখনো তো করতে পারেন। না, এখন আর হয় না। এ দেখো, চুলে পাক ধরে গেছে, এখন আর ওসব ভাবাই যায় না। এই বেশ ভালো আছে। আপনি বসুন, আমি চায়ের জলটা এক্ষুনি চড়িয়ে আসছি। দাও আমাকে দাও। আজ ফিরতে দেরি হলো? অফিসে কাজের চাপ একটু বেড়েছে রে মা। তারপর অফিস টাইমে বাসের ট্রামে ওঠাও যা ধকল। আমি এটা মেলে দিয়ে আসি। বাবা, আজ দিদির নামে একটা চিঠি আসলো, দেখো তো।
মন্দিরার নামে চিঠি? তুই না দেখে শুনে রেখে দিলি? অ্যাকচুয়ালি চট করে ব্যাপারটা বুঝতে পারিনি, সই করার পরই খেয়াল হলো। এ তো উকিলের চিঠি রে। দেখি তো কি আছে। হ্যাঁ, ডিভোর্স পেপার অসীমদা পাঠিয়েছে। হ্যাঁ, তুই চিঠিটা রিসিভ করে খুব ভালোই করেছিস রে মা। অসীমদা ডিভোর্স পেপার পাঠিয়েছে মানে দিদিকে ডিভোর্স দেবে? হ্যাঁ, এতে তো মন্দিরা মায়ের মঙ্গলই হলো। ওই জানোয়ারটার জন্যই তো মেয়েটার জীবনটা একবারে ছারখার হয়ে গেছিল। ও যদি আজ এখানে থাকতো, আজই এক্ষুনি ওকে দিয়ে আমি এটা সই করিয়ে দিতাম। কেন কেন দিদি ওটাতে সই করবে কেন বলতে পারো? তার মানে তুই কি বলতে চাইছিস কি ওই লোফারটা যে তোর দিদিকে ফুসলে নিয়ে গিয়ে বিয়ে করেছে, অথচ কোনো কর্তব্য পালন করেনি, মন্দিরে আবার তার কাছে ফিরে যাক? না, আমি সে কথা বলতে চাইনি। আর কর্তব্যের কথা যদি বলো, তাহলে একমাত্র মা ছাড়া আর আমরা কতটা কি করেছি দিদির জন্য। তুই কি আমাকে ইঙ্গিত করে কথাটা বললি? তা যদি বলিস তাহলে তুই জেনে রাখ যে আমার আপত্তি থাকা সত্ত্বেও আমি কিন্তু ওদের বিয়েতে বাধা দিইনি। কিন্তু দিদিকে ত্যায্য করেছিলে। হসপিটালে শুয়ে যখন দিদি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তুমি দিদির কাছ থেকে মুখ ফিরিয়েছিলে। হ্যাঁ ছিলাম, হ্যাঁ আমি মুখ ফিরিয়েছিলাম, কারণ সে যখন বিবাহিতা তখন তার কোনো ব্যাপারে আমি মাথা ঘামাবো কেন? সকলের অমতে ও যাকে বিয়ে করেছে তারই তো উচিত ছিল তার সমস্ত দায় দায়িত্ব বহন করা। সে বহন করেনি বলে তুমি রক্তের সম্পর্কে অস্বীকার করবে? রুজিরা, হস্টেলে আমাকে কিচ্ছু জানাওনি তোমরা। তুমি আবার মাকে বারণ করে দিয়েছিলে আমি যেন দিদির সঙ্গে কোনো যোগাযোগই না রাখি। একটা কিডনির জন্য দিদি মরে যাচ্ছিল, আর তুমি চুপ করে বসেছিলে বাবা। না না, আমি বসেছিলাম না, আমিও গিয়েছিলাম, কিডনি দেবো বলে গিয়েছিলাম, কিন্তু ওর ব্লাড গ্রুপের সঙ্গে আমার ব্লাড গ্রুপ ম্যাচ করেনি। একটু বেশি পয়সা দিয়ে বাইরে থেকে কি তার জোগাড় হতো না? রঞ্জন বাবুর মতো বন্ধু না থাকলে দিদি কি আজ হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারতো? আর তুমি আজকে শুধু অসীমদাকে দোষী করছো কেন? তার মানে তুই বলতে চাইছিস যে অসীমের কোনো দোষ নেই? মোটেই আমি তা বলতে চাই না। ও, অথচ ডিভোর্স পেপারে দিদির সই করাতেই তোর যত আপত্তি। আপত্তি নেই বাবা, আপত্তি নেই, কারণ আমি জানি সবচেয়ে বেশি দোষ ওই লোকটার। আপত্তি আছে এমনি সই করতে, আপত্তি আছে তার ইচ্ছে মতো সই করাতে। দিদির তো উচিত সই করার আগে ওই লোকটাকে ভালো রকমের শিক্ষা দেওয়া, এমন একটা শিক্ষা যাতে ওই লোকটা দিদির মতো আর অন্য কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট না করতে পারে। এমন একটা শিক্ষা যাতে ওই লোকটা দিদিকে সারা জীবন মনে রাখে, বলতে না পারে। ডক্টর সেন গেল কোথায়? দুধ? সরি আপনার কাছে এসেছিলাম। আমার কাছে কেন? একটা দারুণ নিউজ দেওয়ার আছে আপনাকে, পড়ে দেখুন। স্যারের সম্বন্ধে একটা রিপোর্ট বেরিয়েছে। স্যারের সম্পর্কে? তো মনে হচ্ছে খবরটা আমার কাছে বাসি হয়ে গেছে। মানে স্বপ্নময় ব্যানার্জির লেখা তো? হ্যাঁ, আমি ভাবলাম আপনি কাজের প্রেশারে রয়েছেন, খবরের কাগজ দেখার সময় পাননি, আমি আপনাকে প্রথম খবরটা দেব।
হ্যাঁ, কথাটা আপনি খুব একটা ভুল বলেন। আসলে আমার কোয়ার্টারে খবরের কাগজে স্তূপ হয়ে গেছে। তবে এই পার্টিকুলার নিউজটা যে বেরোবে এটা কিন্তু আমি আগেই জানতাম। জানতেন কি করে? মানে এই স্বপ্নময় ব্যানার্জি আমাকে বলেছিলেন যে কয়েকদিনের মধ্যে এই নিউজটা ছাপা হবে। ও, এই ভদ্রলোক বুঝি আপনার চেনা? আরে ভদ্রলোক নয়, ভেরি ইয়াং চ্যাপ। আমার থেকে স্যারের নাম্বার চেয়েছিলেন, আমি দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু এই ভদ্রলোকের একটা থ্যাঙ্কস জানাতে ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে। যাই হোক, এই প্রথম কেউ স্যারের ফেভারে লিখেছে। ভুল বললেন। স্যারের ফেভারে নয়, তো? ইন ফেভার অফ ট্রুথ, সত্যের সপক্ষে। সে যাই হোক, খবরটা আমাদের কাছে দারুণ। সেলিব্রেট করলে হয় না? রাইট রাইট, এরকম একটা খবর পেয়ে সেলিব্রেট তো করতেই হবে। কিন্তু 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 সমস্যা একটাই। সমস্যা? আচ্ছা, সেলিব্রেশন নিয়ে আবার কি সমস্যা? সমস্যা তো একটা আছেই। কি বলুন না। সমস্যাটা হচ্ছে যে কার অ্যাকাউন্টে হবে। ধুর, এই সমস্যা? আপনার অ্যাকাউন্টে। তাই? আর আপনার অ্যাকাউন্টে হলে খাওয়া দাওয়াটা জমিয়ে করা যাবে। গুড। কিন্তু আমার একটা শর্ত আছে। কি সব? ভেন্যুটা কিন্তু আমি ঠিক করব। করুন। কোনো একটা নামি দামি পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ কিংবা 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 এই অধমের হোটেল। মানে আমার কিন্তু একটা দারুণ কোয়ালিফিকেশন আছে। তেমনই পোড়া খবর না, কিন্তু একটা মেরিট দিল না। আমি খুব ভালো কষা মাংস রান্না করতে পারি। আপনি একবার খেলেন না, সার্টিফাই করতে বাধ্য। তাই? তাই আমার না সকাল থেকে অনেক কাজ আছে, আর শাশ্বতী দিদি সকালবেলা এসে আমার খোঁজ করেছেন। ও। অতএব আমাকে এক্ষুনি বর্ডে যেতে হবে, শাশ্বতী দিদির সঙ্গে দেখা করতে হবে। অন্তত শাশ্বতী দিদিকেই তো এই খবরটা প্রথম দিয়ে আসি। চলি। আসো। হ্যাঁ, পেনের ব্যাপারটা পরে ভেবে জানেন। চলি। যা যা বললুম মনে রাখবি, একদম মাথা গরম করবি না। মাথা গরম করার কি আছে মা? যেটা সত্যি সেটা তো বলতেই হবে। অলোক মিত্রের ওয়াইফের কথা নয় বাদ দিলুম, কিন্তু ওই মদন ঘোষ লোকটা মোটেই সুবিধের নয়। পলিটিক্স করে তো, কখন কি করে বসে কে জানে। কি করবে মা? কি করবে? দরকার হলে আমি কাউন্সিলর দ্বিজেন মিত্রের কাছে যাব, সব কথা খুলে বলবো। দ্বিজেন মিত্র তোর কথা শুনবে, মদন ঘোষের কথা বাদ দিয়ে। এক গোয়ালের গরু সব। ঠিক আছে, আমি নিউজ পেপারকে জানাবো। তাতে ওদের কিচ্ছু এসে যাবে না। ওরা পলিটিক্স করে, দুবেলা ওদের নামে কেচ্ছা বেরোয়। আরে ওদের গায়ে সমস্ত গন্ডারের চামড়া। আর কাগজি বা তোর কথা শুনবে কেন? নক্ষত্র কি ব্যবহার করেছিল সাংবাদিকদের সঙ্গে? কারো কাঁধ থেকে ক্যামেরা কেড়ে নিচ্ছে, কাউকে ঘাড় ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে দিচ্ছে। মা থাক মা, যা হবার তা তো হয়ে গেছে, এসব বলে তো আর কোনো লাভ নেই। এখন যদি অলোক মিত্রের ওয়াইফ কেসটা তুলে নেয়, তাহলে তো মদন ঘোষের কাছে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখ সে আবার কি বলে। ও মা, আমি একবার ও বাড়ি যেতে পারি, আর যদি খুব রাত হয়ে যায় তিথিকে খাইয়ে দিও, আর তুমি বসে থেকো না। তুই কি নক্ষত্রের সঙ্গে দেখা করবি? বাড়ি গেলে তো দেখা করতেই হবে। বলছি কি যে বেশি রাত হয়ে গেলে তুই
ফিরবি না ওখানেই থেকে যাবি? হ্যাঁ, আমি জানি না কি করব, জানি না। শোন না, শর্মিলাকে না কদিনের জন্য বাপের বাড়িতে পাঠিয়ে দে। ওর ওখানে থাকাটা আমার একটুও ভালো লাগছে না। এক কথা তুমি বারবার কিন্তু বলে যাচ্ছ, এক কথা সেদিন থেকে। ও তো একটা মানুষ, বাইরের লোকগুলো ওকে এতবার করে হেনস্থা করছে, এখন যদি কাছের মানুষগুলো ওকে এরকম করে, ও কোথায় দাঁড়াবে গিয়ে বলো তো? আশ্চর্য, সেদিন থেকে। আমি এখন যাচ্ছি, তোমার সঙ্গে এ নিয়ে পরে আলোচনা করব। সাবধানে যাস। কেন বাজে কথা বলছেন? আমি নিজে হাতে 1.5 লাখ টাকা গুনে দিয়েছি। কার হাতে দিয়েছেন সেই টাকা? কেন, আপনার দাদা যাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, কাউন্সিলরের পিএ মদন ঘোষের হাতে। আমার দাদা তখন উপস্থিত ছিলেন সেখানে? না, উনি ছিলেন না, মানে মানে পার্টি অফিসে উনি বলেছিলেন যে পার্টি অফিসে সবার সামনে উনি ওনার হাতে টাকাটা তুলে দেবেন। আপনি মদনবাবুকে জিজ্ঞেস করে দেখুন কত টাকা উনি দিয়েছেন আমার দাদার হাতে। কিন্তু আমি তো পুরোটাই ওনার হাতে তুলে দিয়েছিলাম। আমি জানি আপনি পুরো টাকাটাই দিয়েছেন, কিন্তু যার হাতে বিশ্বাস করে আপনি টাকাটা তুলে দিয়েছেন তিনি আপনার বিশ্বাস রক্ষা করতে পারেননি। কি বলছেন? হে, আচ্ছা, এতে আমার দোষটা কোথায় বলুন তো? আমার দোষটা কোথায়? মদনবাবু আপনার দাদাকে নিয়ে আমার বাড়িতে এসেছিলেন, যা কথা বলার মদনবাবুই বলেছেন, আপনার দাদা কিচ্ছু বলেননি। আমি জানি, আসলে দাদাও আপনার মতো লোক চিনতে ভুল করেছিল। লোক চিনতে ভুল করেছিল? আচ্ছা, এতে আমার দোষটা কোথায় বলুন? আমি যে টাকাটা দিয়েছি না, আমার হাজব্যান্ড জানেন না। আমার মা ধার করে সেভিংস বানিয়ে টাকাটা জোগাড় করেছিল। টাকাটা যে আপনার মা জোগাড় করে দিয়েছিলেন সেটা জানতাম না, কিন্তু সেটা যে আপনি ডক্টর রায়ের অমতে দিচ্ছেন সেটা আমি জানি। ভাবছেন আমি কি করে জানলাম? ডক্টর রায় বলেছেন। ডক্টর রায় মানে আমার? হ্যাঁ, উনি এসেছিলেন আমার কাছে। ডক্টর রায় আপনার কাছে এসেছিলেন? হ্যাঁ, আসলে টাকা নিয়ে আমরা কেসটা তুলে নিতে চাওয়ায় উনি যে অসম্মানিত সেটা জানাতে এসেছিলেন। তাছাড়া আরও একটা কারণ ছিল, আমার হাজব্যান্ডের মৃত্যুর পেছনে যে ওনার কোনো নেগলিজেন্স বা ভুল চিকিৎসা দায়ী নয় সেটাও জানিয়ে গেলেন। আচ্ছা, আপনি বিশ্বাস করেছেন ওর কথা? করেছি, কারণ ওনাকে দেখে আমার মনে হয়েছে ওনাকে বিশ্বাস করা যায়। আপনি কেন তাহলে কেসটা তুলে নিচ্ছেন না?